আসসালামু আলাইকুম। মাইশা আক্তার। ১ম এ সালাম দিছি। ওয়ালাইকুম আসসালাম। রূপক কুমার। So I welcome all of you to today's session. হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই খাতা কলম নিয়ে বের হও। মানে খাতা কলম নিয়ে বের হও বলতে খাতা কলম নিয়ে বসো, বের করো এবং বসে গত ক্লাসটা বের করে ফেলো সবাই। So let's see if the previous class is here. হ্যাঁ, আছে এখানে। সবাই একটু মিলায় নাও। আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? বিক্রিয়ার ক্রম, তাই না? সো বিক্রিয়ার ক্রম পড়তে গিয়ে তোমাদেরকে বলছিলাম যে বিক্রিয়ার ক্রম কি বলে আমাদেরকে? আমাদেরকে বলে হইতেছে হারের সাথে ঘনমাত্রার প্রভাব, তাই না? দ্য রিলেশন বিটুইন রিঅ্যাকশন রেট উইথ কনসেন্ট্রেশন। এবং সেখানে বলছিলাম যে এটা কিভাবে আসলে ডিফাইন করে, বিক্রিয়ার ক্রম দিয়ে ডিফাইন করে। সো বিক্রিয়ার ক্রম হচ্ছে একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার যে ঘাতের সমানুপাতিক, সেটাকে আমরা বিক্রিয়ার ক্রম বলি। মনে আছে কিনা? এবং এটা এক্সপেরিমেন্টাল। তুমি কখনো রিঅ্যাকশন ইকুয়েশন দেখে বলতে পারবা না এটা কোন ক্রমের বিক্রিয়া, এই তো? আর যখন একাধিক বিক্রিয়ক থাকবে তখন তাদের যে হচ্ছে সহগগুলো পাওয়ার ইয়াগুলো আছে, পাওয়ার গুলো আছে, সেগুলো হচ্ছে আমাদের যোগফল হবে। তারপরে আমরা গ্রাফ দেখছিলাম রেট ভার্সেস কনসেন্ট্রেশনে শূন্য ক্রম কি হয়, প্রথম ক্রম কি হয়, আর দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে কি হয়। তারপর দুইটা ম্যাথ প্র্যাকটিস করছিলাম যে আমাদের অনেক সময় দেখা যাবে যে অনেক সময় দেখা যায় এরকম বিক্রিয়া ক্রম বের করতে গেলে এরকম ডেটা দেওয়া থাকে, সেখান থেকে আমাদের দেখতে হয় কার সাথে কিরকম হচ্ছে, কোনটার সাথে কিভাবে সম্পর্ক আর কি। তারপরে আছে হচ্ছে এইটা প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম আর শূন্য ক্রম, তিনটা ক্রমের জন্য তিনটা কে এর ইকুয়েশন। কে সমান x/t, কে সমান 1/t ln a by a minus x, আর হতেছে এখানে কে সমান হতেছে 1/t x/a into a minus x। তারপরে দেখছিলাম তিনটা ক্রমের জন্য তিনটা t হাফ এর ইকুয়েশন। সো t হাফ এর ইকুয়েশন হতেছে a/2 কে, ln 2/k আর 1/a কে। এই তিনটা ইকুয়েশন ছিল। আর পরে আমরা কে এর একক দেখছিলাম যে মোল পার লিটার টু দি পাওয়ার হচ্ছে 1 - n পার সেকেন্ড। তারপরে হচ্ছে আমরা তিনটা ক্রমের জন্য এরকম গ্রাফ দেখছিলাম কনসেন্ট্রেশন ভার্সেস টাইম নিলে কি হয়, এট এ গ্লান্স তোমাদেরকে দেওয়া ছিল, আর সেখানে কিছু প্রবলেম সলভ করছিলাম আমরা। এইটুকু ছিল হচ্ছে বিক্রিয়ার ক্রম নিয়ে। এবার সবাই একটু লিখে নাও যে বিক্রিয়ার আণবিকত্ব। ক্রম এবং আণবিকত্ব এই দুটো টার্মিনোলজি খুব পাশাপাশি আসে, মানে হতেছে যেখানে বিক্রিয়ার ক্রম পড়ানো হয় সেখানে বিক্রিয়ার আণবিকত্ব এই জিনিসটুকু পড়া হয়। আণবিকত্বকে ইংলিশে বলা হয় মলিকিউলারিটি। তাহলে বিক্রিয়ার ক্রম শেষ হয়ে গেল, ক্রম শেষ হয়ে গেছে। আমরা এখন পড়বো হচ্ছে বিক্রিয়ার আণবিকত্ব। সো আমি এখানে একটা স্লাইড অ্যাড করি। আণবিকত্ব পড়াতে লাগবে আমাদের 5 মিনিট। আণবিকত্ব এখানে কিছু কথা আছে। এটাকে ইংলিশে বলা হয় মলিকিউলারিটি, মলিকিউলারিটি অফ এ রিঅ্যাকশন। আর আগেটা কি ছিল? আগেটা ছিল হইতেছে আমাদের আহ কি বলে, আগেটা ছিল হইতেছে অর্ডার অফ এ রিঅ্যাকশন। এখন মলিকুলারিটি আর হইতেছে অর্ডার, এই দুটোর মধ্যে আসলে কিছু ডিফারেন্স আছে। কিছু ডিফারেন্স হইতেছে ব্যাপারটা কিভাবে কাজ করে। রিঅ্যাকশনের মলিকুলারিটি মানে ইটস আ ভাস্ট টপিক। মানে আই কনফেস ইটস আ ভাস্ট টপিক। তোমাদের কোনো বইতে এটা পাবা, কোনো বইতে এটা পাবা না। এখন যে বইতে পাবা সেই বইতে আবার অত ডিপলি আলোচনা করা নাই, বুঝছো? এখন আমি যদি আসলে মলিকুলারিটি অরিজিনালি যা, মানে ইফ আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড অন দ্যাট লেভেল, তোমাদের কাছে জিনিসটা অনেক কঠিন মনে হবে, বুঝছো? এই জন্য আমি আসলে ওই ডিপ লেভেলে না গিয়ে একেবারে যতটুকু তোমাদের বই পর্যন্ত আছে অতটুকু পড়াই দেই। আবার আমি এটুকু পড়াই দেওয়ার পরে তো থাকতে পারে না তোমার পরিচিত কোনো ভাই আপু আছে যে কেমিস্ট্রি পড়ায় বা কে কেমিস্ট্রিতে পড়ে, তারা বলতে পারে যে এখানে আসলে পুরোপুরি ঠিক হয়নি, বাট আমি তোমাদের লেভেল পর্যন্ত যেটুকু আসলে হচ্ছে বইয়ে আছে সেটুকু আমি এখানে দেখাই দিব। আণবিকত্ব হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, একটা বিক্রিয়া তো থাকবেই। সেই বিক্রিয়ায় ধরো হচ্ছে এখানে 2H2, এখানে হচ্ছে O2, এখানে 2H2O হইলো, মানে দিস ইজ আওয়ার রিঅ্যাকশন। এখন দেখো মলিকিউলারিটি, তাহলে কত অণু বিক্রিয়ক আছে? এখানে আছে দেখো 2 অণু, এখানে হচ্ছে 1 অণু। তার মানে এই বিক্রিয়ায় মোট অণু আছে কত? অণু আছে 3টা। তাহলে 3 অণু যদি হয় তাহলে এই রিঅ্যাকশনের আণবিকত্ব হচ্ছে 3। মানে থিংস আর নট দ্যাট সিম্পল,
বাট দিস ইজ ইট। তোমাদের বইয়ে যেটুকু আছে সেটুকু পর্যন্ত এটুকু ঠিক আছে। তাহলে একটা বিক্রিয়ায় যত অণু আছে সেটা হচ্ছে আণবিকত্ব। ক্রম কিন্তু রিঅ্যাকশন দেখে বলা যায় না, কিন্তু আণবিকত্ব রিঅ্যাকশন দেখে বলা যায়। এরপরে ধরো যদি আমি এটা চিন্তা করি যে H2 প্লাস হচ্ছে Cl2, এখানে তৈরি করে 2HCl। তোমাদের কি মনে আছে এই বিক্রিয়ার ক্রম কত ছিল? এই বিক্রিয়ার ক্রম ছিল কিন্তু 0, মানে এই বিক্রিয়ার ক্রম 0 ছিল, কিন্তু এই বিক্রিয়ার আণবিকত্ব কিন্তু কত? আণবিকত্ব হচ্ছে 2। তাহলে সোজা কথা, একটা রিঅ্যাকশন তুমি যখন সলভ করবা ইকুয়েশন, সো ইকুয়েশন সলভ করার সময় যতগুলো মোল অংশ নিবে, মানে দ্য পার্টিসিপেন্টস অফ রিঅ্যাক্ট্যান্ট মোল, দ্যাট ইজ দ্য মলিকুলারিটি অফ রিঅ্যাকশন। ইজ দ্যাট সিম্পল? এতটা সিম্পল না, কারণ হচ্ছে এখানে অনেক কাহিনী আছে। একটা রিঅ্যাকশন কত স্টেপ হয়, মাল্টি স্টেপ না সিঙ্গেল স্টেপ, এরকম কিছু কাহিনী আছে, বাট ওগুলো আমাদের জন্য লাগবে না। তাহলে ক্রোমোটা রিঅ্যাকশন ইকুয়েশন দেখে বলা সম্ভব না অ্যাকর্ডিং টু আওয়ার বুক, কিন্তু মলিকুলারিটি রিঅ্যাকশন বিক্রিয়া দেখে বলা সম্ভব। এইটুকু আপাতত হচ্ছে থাকুক আমাদের। এবার সবাই লিখে নেওয়া হচ্ছে প্রভাবক। তোমাদেরকে একটু মনে করে দিতে চাই, মানে উই হ্যাভ বিন রিডিং, উই হ্যাভ বিন লার্নিং অ্যাবাউট দ্য রেট লিমিটিং ফ্যাক্টরস। মনে আছে রেট লিমিটিং ফ্যাক্টরস হচ্ছে আমরা পড়ছিলাম রেটের উপরে কোন কোন ফ্যাক্টর গুলো প্রভাব বিস্তার করে সেগুলা। তার মধ্যে হইতেছে আমাদের একটা হয়ে গেছিল, প্রথমে ছিল হচ্ছে সারফেস এরিয়া। 2 নম্বর হইতেছে আনিকা তাসিন বলছে 2 কিভাবে? আনিকা দেখো এখানে 1 মোল এখানে 1 মোল, তাহলে এখানে 1 মোল এখানে 1 মোল, 2 মোল অংশ নিচ্ছে। যদি 2 মোল অংশ নেয় তাহলে আণবিকত্ব হচ্ছে 2। স্প্যামিং করো না। একজন রূপক কুমার না কে জানি বলছে আপনি অনেক কম পড়ান। ভাই আমি যেটুকু পড়াই সেটুকুই পড়ো না। এইটুকুই তো হজম করতে পারবা না সবসময়। তুমি হচ্ছে যতটুকু আমি পড়াচ্ছি এটুকু ভরসা রাখো যে এইটুকু পড়লেই হবে। তোমার কাছে যদি মনে হয় যে শাওন ভাইয়া কম পড়ানো হচ্ছে, কম পড়াচ্ছি, ইউ আর অন রাইট ট্র্যাক, কোনো সমস্যা নেই, ওইটুকুই পড়ো। আর বেশি পড়ানো হইলে আমাকে বলবা। আচ্ছা, কম পড়ানো হইলে তোমাদের ভয়টা কোথায়? সিলেবাস শেষ হবে কিনা, তাই না? এটাই তো প্রশ্ন। সিলেবাস ঠিকঠাক মতো শেষ হবে, আর সবই ঠিকঠাক মতো পড়ানো হচ্ছে। ইভেন ইউ ক্যান কম্পেয়ার উইথ ইউর কলেজ, ইউ ক্যান কম্পেয়ার উইথ এনি আদার টিচার্স, এনি আদার কন্টেন্টস। তোমার যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো তোমার যতটুকু দরকার তার থেকে বেশি পড়ানো হচ্ছে। সো কম যদি মনে হয় দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই। বেশি মনে হইলে আবার ইস্যু আছে এখানে। ওকে, তাহলে একটা বিক্রিয়ায় যত অণু অংশ নেয় সেটাকে বলা হয় আণবিকত্ব। আচ্ছা ঠিক আছে। আর এই টাইপের কথা আসলে টিচারদেরকে বলবা না, অনেক টিচাররা এটাতে মাইন্ড করে ফেলেন। আরিফ ভাইয়ের একটা ভিডিও দেখছো না? আরিফ ভাই ক্লাসের মধ্যে হচ্ছে একটু অন্য কি জানি কথা বলতেছিল, পরে এক ছেলে বলতেছে আপনি ক্লাসের মধ্যে অন্য কথা কেন বলেন? তো এগুলো টিচারদের অনেক ইগোতে লাগে। তো দ্য ফ্যাক্ট ইজ এই টাইপের কথা বলা উচিত না আরকি। তুমি যে টিচারের কাছে পড়ছো সে অবশ্যই জেনে বুঝে তোমাকে পড়াচ্ছেন। সে অবশ্যই হচ্ছে আ জেনে বুঝেই তোমাকে পড়ান। সো তার উপর ভরসা রাখো। আর তার উপর ভরসা না রাখতে পারলে আসলে পড়াশোনা করেও হবে না। কারণ তুমি যদি এটা ভরসা করতে নাই পারো যে আমি যা পড়াচ্ছি সেগুলো এনাফ না, তাহলে আসলেই হবে না কিন্তু। ওকে, এবার সবাই একটু লিখে নাও প্রভাবক। যেটা বলছিলাম আমরা পড়ছিলাম রেট লিমিটিং ফ্যাক্টরস। তাহলে রেট লিমিটিং ফ্যাক্টরস এর মধ্যে কি, কি হয়ে গেছে? ১ নাম্বার হইতেছে আমাদের পড়ছিলাম হচ্ছে সারফেস এরিয়া। ২ নাম্বার হইতেছে আমরা পড়ছিলাম হচ্ছে তাপমাত্রা। দেখো মনে আছে কিনা? সারফেস এরিয়া, ২ নাম্বার হচ্ছে তাপমাত্রা। ৩ নাম্বার আমরা পড়ছিলাম ঘনমাত্রা। ৪ নাম্বার আমরা পড়ছিলাম হচ্ছে ৪ নাম্বার পড়ছিলাম হচ্ছে এই যে এটা। তোমার হচ্ছে কি বলে হচ্ছে ঘনমাত্রা পড়তে গিয়ে তো হার্টের পড়ছি। আর ৪ নাম্বার হইতেছে আমরা পড়বো হচ্ছে প্রভাবক। এই ৪ টাই আসলে হইতেছে আমরা পড়বো রেট লিমিটিং ফ্যাক্টরস এর মধ্যে। সবাই একটু লিখে নাও প্রভাবক। এখানে অনেক কিছু লিখা আছে, বাট এগুলো আসলে পড়তে হবে না। তোমাকে আমি মেইন কথা বলতেছি এইটা যে প্রভাবক কি করে? প্রভাবক একটা বিক্রিয়াকে প্রভাবিত করে, তাই না? এখন প্রভাবক একটা বিক্রিয়াকে প্রভাবিত করে, কিভাবে প্রভাবিত করে? সে রিঅ্যাকশনকে আইদার স্পিড আপ করে অর স্লো ডাউন করে, এই তো? সো ইটস মানে স্পিডস আপ দ্য রিঅ্যাকশন অর স্লোজ ডাউন দ্য রিঅ্যাকশন। এটা হচ্ছে প্রভাবকের কাজ। তোমরা শুধু এই অংশটুকু লিখে নাও, এটা দরকার নেই। তাহলে প্রভাবক বা অনুঘটক ইংলিশে বলা হয় ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট কি করে? এটা রিঅ্যাকশনকে স্পিড আপ করে অথবা স্লো ডাউন করে দেয়, এই তো? এবং এর মধ্যে কখনো যদি আমাদেরকে দেখো স্পেসিফিক্যালি, মানে ইফ দ্যার ইজ নট মানে দে ডোন্ট মেনশন অর স্পিড আপ অর স্লো ডাউন, আমরা এই দুটার মধ্যে কোনটাকে আসলে ধরে নেই? আমরা এটাকে আসলে হইতেছে স্পিড আপটাকেই ধরে নেই। সুবহানা বলছে আণবিকত্ব কি কোনো প্রভাবক না? সুবহানা তুমি তো আণবিকত্বের মেইন জিনিসটাই বুঝো নাই। ভাই আণবিকত্ব মানে একটা বিক্রিয়ায় কত অণু অংশ নিছে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ।
একটা বিক্রিয়ায় বিক্রিয়কের যত অণু অংশ নেয়, যত মোল অংশ নেয়, দ্য পার্টিসিপেটিং মোল আর মানে আমরা কি বলি, আমরা কল্ড মলিকুলারিটি। সো প্রভাবক তো প্রভাবক, আর আণবিকত্ব আণবিকত্ব, দুইটা তো আসলে হইতেছে সব আকাশ পাতাল তফাৎ আছে দুইটার মধ্যে। ওকে, এবার দেখি প্রভাবকের বৈশিষ্ট্য। প্রভাবকের বৈশিষ্ট্য কি কি? একটা হচ্ছে সক্রিয়ণ শক্তি হ্রাস করে নিম্ন শক্তির মেকানিজমে বিক্রিয়াটা কাজ করে। তোমাদেরকে একটু বুঝাই দেই যে প্রভাবক আসলে কিভাবে কি কাজ টাজ করে। তাহলে আবারও বলতেছি, প্রভাবক মানে বিক্রিয়াকে স্পিড আপ করবে অথবা স্লো ডাউন করবে। এই দুইটার মধ্যে আমরা কোনটাকে আসলে কনভেনশন ধরি, স্পিড আপ কি কনভেনশন ধরি? মানে যদি ধরো আমাদেরকে স্পেসিফিক্যালি মেনশন করে দেওয়া না থাকে, সো উই কনসিডার ইট স্পিডস আপ দ্য রিঅ্যাকশন, এই তো। এখন স্পিড আপ করে অনেকগুলো মেকানিজমে করে। সেই মেকানিজমে যদি করে, সেই মেকানিজমটা তোমাদেরকে একটু পরে বলতেছি আসলে হয়টা কি। তোমাদেরকে একটু গ্রাফটা দেখাই। ধরো আমার কাছে একটা রিঅ্যাকশন আছে, সো এই হচ্ছে আমার কাছে একটা রিঅ্যাকশন। আমি একটু গ্রাফ দেখাচ্ছি। তোমাদের মনে আছে কিনা যে গ্রাফগুলো আসলে কেমন হয়? আমি আশা করি সো দিস গ্রাফ ইজ ফ্যামিলিয়ার টু অল অফ ইউ। এখানে বিক্রিয়ক ছিল, হ্যাঁ, প্রভাবক আর অনুঘটক সেম। এই হচ্ছে আমাদের বিক্রিয়ক আর এইখানে হচ্ছে আমাদের উৎপাদ। ধরো এই একটা রিঅ্যাকশন এরকম হয়। এবং তোমাদের কি মনে আছে কিনা, এই যে যে একটা গ্রাফ, এই গ্রাফের আমার যে হইতেছে হাইট যেটা আর কি, সেই হাইটটা ছিল আমার অ্যাক্টিভেশন এনার্জি। এবং তোমাদেরকে বারবার বলছিলাম যে তুমি যখন বিক্রিয়ককে এখান থেকে এখানে পাঠায় দাও, তখনই কিন্তু তোমার কাজ শেষ। কারণ এইখানে পাঠানোর পরে রিঅ্যাকশনটা অটোমেটিক হয়। যারা এই ক্লাসটা করনি, নতুন করে পুরো জিনিসটা আসলে বোঝানো পসিবল না। যারা করছে তারা হয়তো বুঝবা। সো এই গ্রাফটা যত উঁচু হবে, অ্যাক্টিভেশন এনার্জির মান তত বেশি হবে, তত আমার গ্রাফটা আসলে মানে বিক্রিয়াটা তত বেশি কঠিন হবে। সো যদি একটা প্রভাবক পজিটিভ প্রভাবক হয়, তখন গ্রাফটা আসলে একটু চেঞ্জড হয়ে দেখতে অনেকটা এইরকম হয়। তার মানে কি, পজিটিভ ক্যাটালিস্ট রিঅ্যাকশনকে স্পিড আপ করবে। তো আমরা এটা বলতে পারি উপরের যেটা, সেটা হইতেছে নরমাল বিক্রিয়া, একটা রেগুলার বিক্রিয়া। হ্যাঁ হ্যাঁ, আর নিচের যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটাকে আমরা বলি হইতেছে প্রভাবিত বিক্রিয়া। প্রভাবিত। এবং খেয়াল করছো প্রভাবিতটাতে কি হচ্ছে, সক্রিয়ণ শক্তি কমে গেছে। মানে এই কেসটা আসলে কিসের জন্য? এই কেসটা হইতেছে ধনাত্মক প্রভাবকের জন্য। শাম্মী আক্তার ভাই, গ্রাফটা কি এখন আবার আঁকবো? আগের গ্রাফটার এই গ্রাফটা কি এক? শাম্মী দেখো তো, এক না তো। আগের গ্রাফে তো আমি দুইটা টার্ম একসঙ্গে দেখাই নাই। তো তোমাকে যেটা আমি আঁকতেছি সেটা তোমরা কেন প্রশ্ন করো আঁকবো কি আঁকবো না? মানুষজন টিচারের মুখের কথা লিখে, আর তুমি আমি যেটা লিখছি সেটাও জিজ্ঞেস করো যে আমি লিখবো কিনা বা আঁকবো কিনা। একটু পরিশ্রমী হইতে হবে, একটু পরিশ্রমী না হইলে হবে না। তাইলে কি হইলো, আমরা বললাম প্রভাবক হচ্ছে ইজ সাচ কাইন্ড অফ সাবস্টেন্স দ্যাট স্পিডস আপ অর স্লো ডাউন দ্য রিঅ্যাকশন। যদি আলাদা করে বলে দেওয়া না থাকে, মেনশন করা না থাকে, উই কনসিডার ইট অ্যাজ এ পজিটিভ ক্যাটালিস্ট, এই তো। এবং পজিটিভ ক্যাটালিস্ট গুলো রিঅ্যাকশনকে হইতেছে স্পিড আপ করে। তো একজন বলছে সাদিকুর রহমান, কনভেনশন মিনিং হতেছে প্রচলিত, চিরায়িত, যেটা অনেকদিন ধরে চলে আসছে, যেটা মানুষের মুখে মুখে চলে, সেটাকে ইংলিশে কনভেনশন বলে। যেমন তরল বললে আমরা পানি বলি, দিস ইজ কনভেনশন। তো যদি একটা বিক্রিয়া নরমালি হয়, তো সেটা হইতেছে কি হয়, সেটা হইতেছে আমাদের এই যে এখানে 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 হইতেছে আমাদের উৎপাদে পরিণত হইলো। এরপর হইতেছে যদি তুমি সেই বিক্রিয়া ধনাত্মক প্রভাবক যোগ করো, ও কি করবে, বিক্রিয়াটাকে ইজি করবে না, স্পিড আপ করবে না? স্পিড আপ করা মানে কি, বিক্রিয়াটাতে আগে যে পরিমাণ শক্তি দরকার ছিল এখন কম শক্তি দিলেই হবে। সো প্রভাবক বিক্রিয়াকে সক্রিয়ণ শক্তি কমে দেয়। নেগেটিভ ক্যাটালিস্ট হলে আবার বাড়াই দিত, বাট ওইটা তো আমাদের কনভেনশন না, এই জন্য ওটা আমরা দেখাচ্ছি না। সো এটা কিভাবে করায় তার কিছু মেকানিজম আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো একটু একটু করে। আমরা প্রথমটা দেখি, দেখো, সক্রিয়ণ শক্তি হ্রাস করে নিম্ন শক্তির মেকানিজমে বিক্রিয়া সংঘটিত হয়। মানে নরমালি একটা বিক্রিয়ায় যে পরিমাণ এনার্জি দরকার, তার থেকে কম এনার্জিতে বিক্রিয়া সম্পন্ন হয়। সাম্যাবস্থা পরিবর্তন করতে পারে না, সাম্যাবস্থায় দ্রুত পৌঁছাতে সহায়তা করে। মাথায় রাখবা, এটা আমরা পড়বো। প্রভাবক সাম্য অবস্থায় পৌঁছানোর পরে প্রভাবক যোগ করলে কিছু হয় না, কোনো রকমের পরিবর্তন হয় না। সো ক্যাটালিস্ট doesn't have any effect on equilibrium.
তারপর হচ্ছে কার্যকারিতা সুনির্দিষ্ট। ভাই প্রভাবক পজিটিভ না নেগেটিভ বুঝবো কিভাবে? নুসরাত জাহান। এটা রিঅ্যাকশন স্পেসিফিক। নেগেটিভ ক্যাটালিস্টের সংখ্যা খুবই কম। আমরা কয়েকটা উদাহরণ লিখে দিব আরকি। সো কার্যকারিতা সুনির্দিষ্ট মানে কি? মানে দিস ইজ হাইলি স্পেসিফিক। সো দিস সাবস্টেন্স ইজ এ ক্যাটালিস্ট ফর দিস রিঅ্যাকশন। এই বিক্রিয়ার জন্য এটা প্রভাবক। এমন হইতে পারে যে অন্য বিক্রিয়ার জন্য এটা প্রভাবক না। সো দিস ইজ হাইলি স্পেসিফিক। বিক্রিয়ার হার বৃদ্ধি বা হ্রাস করে আমরা জানি। স্পিড আপ করে মানে হার বৃদ্ধি করে, স্লো ডাউন করে মানে হার হ্রাস করে। আর বিক্রিয়ার শেষে ভরে এবং গঠনে কোনো পরিবর্তন হয় না। সো ইট উইল রিমেইন আনচেঞ্জড আফটার দ্য রিঅ্যাকশন। এই হচ্ছে আমাদের কয়েকটা বৈশিষ্ট্য। এইগুলো আসলে এমসিকিউ তে আসে। ওকে, সো দিস ইজ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। সবাই একটু তুলে নাও। সবাই কি প্রতিটা সেন্টেন্সের মানে বুঝছো? নাম্বার 1 সেটা হতেছে যে ইট মিনিমাইজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি। নাম্বার 2 মানে দিস ডাজন্ট হ্যাভ এনি ইফেক্ট অন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বাট ইট ক্যান অ্যাক্সেলারেট দ্য প্রসেস। ওই ইকুইলিব্রিয়াম অর্জনকে ত্বরান্বিত করতে পারে, বাট ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাওয়ার পরে সে কোনো পরিবর্তন করতে পারে না। যারা ইংলিশ ভার্সনের আছে আমি ইংলিশে বলে দিচ্ছি সাথে সাথে। কার্যকারিতা সুনির্দিষ্ট মানে অ্যাক্টিভিটি হচ্ছে হাইলি স্পেসিফিক। অনলি ওয়ান সাবস্টেন্স ইজ এ ক্যাটালিস্ট ফর ওয়ান রিঅ্যাকশন। এমনও হইতে পারে সাপোজ দিস ইজ এ সাবস্টেন্স অ্যান্ড দিস ইজ এ রিঅ্যাকশন। সো ইট অ্যাক্টস অ্যাজ এ পজিটিভ ক্যাটালিস্ট ফর দিস রিঅ্যাকশন বাট ইট ক্যান বি অ্যাক্টেড অ্যাজ এ নেগেটিভ ক্যাটালিস্ট ফর এনি আদার রিঅ্যাকশন। মানে একই বস্তু কোনো কিছু ধনাত্মক প্রভাবক হতে পারে, সে অন্য বিক্রিয়াতে আবার ঋণাত্মক প্রভাবকও হতে পারে। হাইলি স্পেসিফিক। তোমাকে যেটা পড়লে সুন্দর লাগে আমাকে সেটা পড়লে সুন্দর লাগবে? লাগবে না তো। তুমি ধরো চুল বড় করে কাটলে ভাল লাগে, আরেকজনকে ছোট করে কাটলে ভাল লাগে। কাউকে গ্লাস পরলে ভাল লাগে, কাউকে গ্লাস ছাড়া ভাল লাগে। যদিও ভালো লাগার একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ আছে। তুমি কাপড়ের দোকানে গিয়ে ট্রায়াল দিয়ে বের হবা, তুমি যা পরবা তোমার সেলসম্যান বলবে আরে সেটা লাগতেছে ভাই, এটা আপনার জন্য খুব মানাইছে। এই যে একটা ইউনিভার্সাল জায়গা আছে যেখানে তোমাকে কখনো অসুন্দর লাগে না। মানে দিস ইজ দ্য ইউনিভার্সাল বিউটি কমপ্লিমেন্ট। আপনাকে সুন্দর লাগছেই ভাই, এটা বারবার যাচ্ছে আর আসতেছে, যাচ্ছে আর আসতেছে। হ্যাঁ 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 টিভি। ওই যে এইচডিএম এর সিগন্যাল ঝামেলা হচ্ছে। না না কমেন্ট ঠিক আছে, কিন্তু ওই যে নীল হয়ে যাচ্ছে সাথে সাথে কিছুক্ষণ পর পর। সবার কি লেখা হয়েছে? আর ইউ ডান? ভাই আমার হ্যান্ডরাইটিং ইজ টু স্লো, হাউ টু ওভারকাম ইট? ওকে, দ্যাটস ওয়ান সলিউশন। কিপ প্র্যাকটিসিং। ওকে, এবার আসি প্রভাবকের প্রকারভেদ, মানে ক্লাসিফিকেশন অফ প্রভাবক বা ক্লাসিফিকেশন অফ ক্যাটালিস্ট। নাম্বার 1 হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট। এইটুকু লেখার পরে তুমি আসলে এত বড় কথা লিখবা না, এত বড় কথা লেখার দরকারও নাই। তুমি জাস্ট লিখে নাও পজিটিভ ক্যাটালিস্ট মানে কি রিঅ্যাকশনকে স্পিড আপ করে। ঠিক হয় না ভাই? স্পিড আপ করে মানে কি? সে বিক্রিয়া সক্রিয় শক্তির মান কমিয়ে দেয়। এখন তুমি তোমার লাইফে মানে আই গ্যারান্টি তোমার লাইফে তুমি যতগুলো রিঅ্যাকশন শিখছো 90% অফ দ্যাট রিঅ্যাকশনস আর ক্যাটালাইজড বাই পজিটিভ ক্যাটালিস্ট। মানে তুমি যতগুলো রিঅ্যাকশন শিখছো তোমার হোল লাইফে তা সবই আসলে পজিটিভ ক্যাটালিস্ট। এখানে এত কিছু লিখতে হবে না, জাস্ট লিখো যে বিক্রিয়াকে স্পিড আপ করে। উদাহরণ কি? আরো অনেকগুলো তুমি দেখছো, দেখো মনে আছে কিনা যে ইথিনের সাথে দেখো CH2 তুমি যখন হতেছে হাইড্রোজেন অ্যাড করো, এই মনে আছে? উই ইউজ টু ইউজ নিকেল, সো ইটস এ পজিটিভ ক্যাটালিস্ট। তারপরে তোমাদেরকে আরেকটা দেখাই, মনে আছে কিনা যে এই যে হাইড্রোজেন তারপর হচ্ছে নাইট্রোজেন মিলে যে অ্যামোনিয়া তৈরি করে, হোয়াট ওয়াজ দ্য ক্যাটালিস্ট? অ্যামোনিয়াস আয়রন চূর্ণ। সো এইটাও কি? এটাও পজিটিভ ক্যাটালিস্ট। সোজা কথা ভাই, তুমি তোমার লাইফে যতগুলো প্রভাবক দেখছো এই পর্যন্ত ম্যাক্সিমাম অলমোস্ট 99% কি পজিটিভ ক্যাটালিস্ট ছিল। দুইটা উদাহরণ বা তিনটা এখানে লেখা আছে, এত কথা লেখার দরকার নেই, জাস্ট এক লাইন যে ইট স্পিডস আপ দ্য রিঅ্যাকশন। এরপরে নেগেটিভ ক্যাটালিস্ট। নেগেটিভ ক্যাটালিস্ট কি? বিক্রিয়াকে স্লো ডাউন করে দেয়। নেগেটিভ ক্যাটালিস্টের উদাহরণ খুবই কম, এই একটাই তুমি লিখে নাও আর কি।
সো একটা বিক্রিয়াকে স্লো ডাউন করে দেয় যে প্রভাবক বিক্রিয়াকে ধীর সম্পন্ন করে দেয় সেটাকে আমরা কি বলি? নেগেটিভ ক্যাটালিস্ট। এটা খুব কম ইউজ করি আমরা, খুব একটা ব্যবহার করা হয় না আরকি। সো হাইড্রোজেন পারঅক্সাইড থেকে যখন পানি এবং অক্সিজেন উৎপন্ন হয় সেখানে এই গ্লিসারিন হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয়। এরপর হচ্ছে অটোপ্রভাবক বা স্বপ্রভাবক। অটোপ্রভাবক বা স্বপ্রভাবক এইখানে যত কিছু লেখা আছে এগুলো লিখতে হবে না। তুমি জাস্ট একটা লাইন লেখো যে উৎপাদ নিজেই প্রভাবক। আবারও বলি উৎপাদ নিজেই প্রভাবক। আমি একটু পড়ে দিচ্ছি। কিছু, কিছু রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় উৎপন্ন পদার্থের কোন একটি পদার্থ ওই বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, যেমন এটা। সো এত কিছু লিখার আসলে সময় নেই তো। মানে ইফ ইউ আর রাইটিং ডাউন দ্য মানে উৎপাদ নিজেই প্রভাবক। সো দ্য প্রোডাক্ট acts as a catalyst. এবার এখানে দেখো এটা বিশ্রী রিঅ্যাকশন দেওয়া আছে। এটা বিশ্রী রিঅ্যাকশন দেওয়া আছে মানে হইতেছে অক্সালিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তারপর হচ্ছে এখানে আসলে এই সাইনটা হবে না, এখানে এই সাইন হবে। সেখান থেকে আগডুম বাগডুম আগডুম বাগডুম এগুলো তৈরি হইতেছে। এখন তোমাদের কাছে মনে হইতেছে ভাই কি না কি রিঅ্যাকশন, অনেক কঠিন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা এতটা কঠিন না। তুমি যখন পরিমাণগত রসায়ন পড়বা তখন দিস উইল বি ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট, মানে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট রিঅ্যাকশনস ইন ইউর লাইফ। তখন এটাকে তোমার সহজ মনে হবে। আপাতত হচ্ছে রিঅ্যাকশনটা লিখে নাও এবং একটু জেনে রাখো ইন দিস রিঅ্যাকশন দ্য ম্যাঙ্গানেজ আয়ন অ্যাক্টস অ্যাজ এ ক্যাটালিস্ট। তো ও যেহেতু উৎপাদ, উৎপাদ যেহেতু প্রভাবক হিসেবে কাজ করছে, এই জন্য এটাকে আমরা বলি অটো। অটো মানে কি? নিজে। স মানে হইতেছে নিজে। তোমাদেরকে দুইটা স এর মধ্যে পার্থক্য বলে দেই। একটা হইতেছে এইটা স, আরেকটা হইতেছে শয়ে ব। দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হইতেছে যে তুমি যখন হইতেছে স দিবা, এই স মানে হইতেছে সহ, আর এই স মানে হচ্ছে নিজ। এখন এর পার্থক্য কি? যেমন যদি বলা হয় অনেক সময় দেখবা দাওয়াত করা হয়। দাওয়াত করার সময় বলা হয় যে আপনি সপরিবারে আমন্ত্রিত বা সবান্ধবে এখানে এসো। তো ওই সবান্ধব বা সপরিবার অর্থাৎ আমি তোমারে দাওয়াত করলাম, তোমার পরিবার নিয়েও তুমি আসতে পারো আরকি। সেটা হচ্ছে বা সবান্ধবে সে হইতেছে আসো। সবান্ধবে আসো মানে হইতেছে বন্ধু-বান্ধব সহ তুমি আসতে পারো চাইলে। আর নিজে হইতেছে মানে হইতেছে নিজে। মানে স্বয়ং যখন বলে স্বয়ং, স্বয়ং সে নিজে করছে তখন এটা হয়। বা হইতেছে সশরীরে মানে নিজে শরীর সহ সে হইতেছে ওখানে যাবে। যেমন একটা মাঝে মধ্যে একটা বাংলা ইয়া থাকে, বাংলা বাক্য শুদ্ধিকরণে থাকে সে সস্ত্রীক ঢাকায় থাকে। এখন যখন সে সস্ত্রীক ঢাকায় থাকে তখন কোনটা হবে? এই প্রথমটা নাকি দ্বিতীয়টা? কি মনে হয়? ও রিঅ্যাকশন হইতেছে পটাশিয়াম নাই। এইখানে আরেকটা উৎপাদ উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট। এই প্রশ্ন হচ্ছে সস্ত্রীক ঢাকায় থাকে সেই শটা কোনটা হবে? প্রথমটা? ওকে আমি একটু হেল্প করে দেই, সেটা হইতেছে সে সস্ত্রীক ঢাকায় থাকে প্রথমটা হবে আরকি। সে সস্ত্রীক ঢাকায় থাকে মানে হইতেছে সে স্ত্রী সহ ঢাকায় থাকে। এখন অনেকে মনে করতে পারে যে ভাই সে এই স যদি হয়, সে সস্ত্রীক ঢাকায় থাকে তার মানে কি? সে নিজের স্ত্রী সহ ঢাকায় থাকে। সো দিস ডাজন্ট মেক এনি সেন্স, কারণ যদি কেউ ঢাকায় থাকে নিজের স্ত্রী নিয়ে থাকবে, আরেকজনের স্ত্রী নিয়ে কেউ ঢাকায় থাকে না আরকি। তো সস্ত্রীক মানে হইতেছে এইটা আরকি, বুঝছো? যদিও এই স দিলেও একটা মানে বানানো যায় যে সে সস্ত্রীক ঢাকায় থাকে মানে সে নিজের স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকে। এটা অনেকে বলে, এটা অনেকে মানে ম্যাটার মানে তর্কের খাতিরে বলে। কিন্তু ফ্যাক্ট হইতেছে যে এটা হবে সে স্ত্রী সহ ঢাকায় থাকে। এটা হচ্ছে আমাদের মানে হচ্ছে সহ। তাহলে প্রভাবক ৩ প্রকার দেখলাম আমরা। ধনাত্মক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে। ঋণাত্মক বিক্রিয়ার গতিকে হ্রাস করে। আর অটোপ্রভাবক মানে বিক্রিয়ার উৎপাদ যেটা সেটা নিজেই প্রভাবক হিসেবে কাজ করে। আর হ্যাঁ, বিক্রিয়াটা মুখস্থ আপাতত রাখো। এটা পরে মুখস্থ করা লাগবে না। সামনে তুমি যখন পড়বা, কে জিজ্ঞেস করছে? আসিফা। সামনে তুমি দেখবা যে হইতেছে বিক্রিয়াটা তোমার মুখস্থ হয়ে যাবে। এরপরে হচ্ছে
আবিষ্ট প্রভাবক। এটাকে ইংলিশে বলা হয় ইনডিউসড ক্যাটালিস্ট। ইনডিউসড ক্যাটালিস্ট কি সেটা একটু বলে দিব। একটা গল্প বলে তারপর বলে দিই, তখন তুমি ভালো মতো বুঝতে পারবা। মানে এনি অফ ইউ হ্যাভ নেফিউ অর নিস? আছে কারো? ভাগ্নে, ভাগ্নি, ভাস্তে, ভাস্তে এরকম আছে কারো? যদি কারো থাকে তাহলে হচ্ছে মানে ইউ গাইস ক্যান রিলেট মোর। একটা উদাহরণ দিই, এখানে কি লেখা আছে এটা পরে, আগে উদাহরণটা একটু বুঝো। আচ্ছা ধরো তুমি হচ্ছে তোমার ভাগ্নি বা ভাস্তিরে খাওয়াতে যাচ্ছ আর কি, ভাত খাওয়াচ্ছ। এখন তুমি যখন ভাত খাওয়াচ্ছ তখন ধরো ও খাইতে চাচ্ছে না, ও খাবেই না। কিছু বাচ্চা পোলাপান থাকে খাইতেই চায় না, দুষ্টামি করে। আর এখন তুমি কি করবা? তুমি ওরে জোর করে ভাত টাত দিচ্ছ, এখন তোমারে বলছো ওরে খাওয়াইতে, তোমার দায়িত্ব এখন ওরে খাওয়ানো। তুমি অনেক চেষ্টা করছো, কিন্তু আসলে কাজ হচ্ছে না। এবার ধরো তুমি যে ফ্ল্যাটে থাকো সেই ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে আরেকটা বাচ্চা আছে ওর বয়সী, দিচ্ছি। তো ও আবার খাইতেছে সুন্দর মতো। তাহলে খেয়াল করছো যে আলাদাভাবে এ খাচ্ছিল না, আর আলাদাভাবে এ খাচ্ছিল। এখন ইফ ইউ আর স্মার্ট এনাফ, দ্যার ইজ এ স্ট্র্যাটেজি টু বি টেকেন। স্ট্র্যাটেজি হইতেছে এইটা, তুমি করবা কি যে দেখবা, এরে বলবা দেখো বাবু ওই কিন্তু খায়, ওই কিন্তু খায়, মানে এরে বলতেছো এই বাবু দেখো দেখো ও কিন্তু খায়। তখন আবার বলতে বলতে ওর মুখে দিবা, দেখবে ও কিন্তু খাওয়া শুরু করবে। আবার আরো ভালো হয় তুমি এদের ডেকে নিয়ে আসো, ওটারে ডাকো, এ বাবু তুমি এদিকে আসো। আসার পরে তুমি ওই দুইজনরে একসাথে একই প্লেট থেকে খাওয়াবা, দেখবা দুজনেই খাইতেছে। তাহলে আলাদা করে একটা বাচ্চা খাইতো না, আলাদা করে একটা বাচ্চা খায়। একসঙ্গে খাওয়াইলে দোনো বাচ্চা একসঙ্গে খাইতেছে। এই যে দেখো দুই বাচ্চা যে একসঙ্গে খাইতেছে, তাহলে কি প্রভাবিত হইলো না? মানে এইটা এটাকে প্রভাবিত করলো তো। তো যদি এরকম ঘটনা ঘটে তাইলে যে বাচ্চাটা এখন খাইতো না, যে বাচ্চাটা খাইতো না সেই বাচ্চাটা প্রভাবিত হইলো যে বাচ্চাটা খাইতো। অর্থাৎ যে বাচ্চাটা খাইতো সেটা হচ্ছে প্রভাবক। কি প্রভাবক? আবিষ্ট প্রভাবক। So, আবিষ্ট প্রভাবকের উদাহরণ দিতেছে। এই গল্পটা মনে রাখবে, এখানে কি লেখা আছে এটা মনে রাখারই দরকার নেই। তুমি একটা উদাহরণ খেয়াল করো। উদাহরণটা নাই। আচ্ছা উদাহরণটা হচ্ছে এইটা। তুমি ধরো সোডিয়াম সালফাইড নিচ্ছ, Na2SO3, দিস ইজ সোডিয়াম সালফাইড। তুমি যদি এটাকে অক্সিডাইজ করার চেষ্টা করো ভাই, কোনোভাবে অক্সিডাইজ হয় না, মানে ও বিক্রিয়া করে না। তাহলে আমরা জানলাম যে সোডিয়াম সালফাইড ডাজন্ট অক্সিডাইজ উইথ অক্সিজেন। একলা একলা সে বিক্রিয়া করলো না আর কি। এরপরে ধরো তুমি যদি সোডিয়াম আর্সেনাইটের সাথে বিক্রিয়া করো, Na3ASO3, দিস ইজ সোডিয়াম আর্সেনাইট। এ কিন্তু বিক্রিয়া করে সোডিয়াম আর্সেনেট তৈরি করে, Na3ASO4। তাহলে খেয়াল করো সোডিয়াম সালফাইড বিক্রিয়া করে না অক্সিজেনের সাথে, বাট সোডিয়াম আর্সেনাইট করে কনভার্টেড টু সোডিয়াম আর্সেনেট। তাহলে এই যে হচ্ছে সেই তোমার ভাগ্নি বা তোমার ভাস্তে যে আলাদা করে খাইতো না আর কি। আর এই হইতেছে ওই যে সেই ওই ফ্ল্যাটের বাচ্চাটা যে খায়। এবার তুমি যদি এই দুজনকে একই পাত্রে নাও, একই পাত্রে মানে হইতেছে আমি সোডিয়াম সালফাইডকে নিলাম Na2SO3, আরেকটা হইতেছে এইটা Na2ASO3, দুইজনকে আমি একই পাত্রে নিলাম, নিয়ে তারপরে অক্সিডাইজড করলাম। যদি এমন হয় যে দুইজনকে একসাথে নিয়ে একই পাত্রে, বইতে দেখবে এখানে একটা ব্র্যাকেট দেওয়া আছে, ইট ইন্ডিকেটস দ্যাট উই অক্সিডাইজ দেম অ্যাজ এ টিম, অ্যাজ টুগেদার। তখন কিন্তু দোনোজনে একসাথে খাওয়া শুরু করে। তো দোনোজন যদি একসাথে খাওয়া শুরু করে তখন হইতেছে দোনোজন জারিত হবে, জারিত হয়ে তৈরি করবে হইতেছে এইটা সোডিয়াম সালফাইড থেকে সোডিয়াম সালফেট তৈরি করে, আর সোডিয়াম আর্সেনাইড থেকে সোডিয়াম আর্সেনেট তৈরি করে, Na3ASO4। And now tell me which one is catalyzed? এখানে ক্যাটালিস্ট কোনটা? এখানে হচ্ছে Na3 হবে, এখানে Na3। এখানে ক্যাটালিস্ট কোনটা তোমার কি মনে হয়? হ্যাঁ, আর্সেনাইড একটা যৌগমূলক। এইখানে ক্যাটালিস্ট হতেছে এই যে সোডিয়াম। আমি মানে উল্টা লিখছি, কোনো বিক্রিয়া একটি বিশেষ বিক্রিয়কের তৃতীয় কোনো পদার্থের বিক্রিয়া ঘটে কিন্তু পৃথকভাবে তাদের মধ্যে কোনো বিক্রিয়া ঘটে না, তখন আছে ঠিক আছে। যেমন সোডিয়াম সালফাইড এর দ্রবণে অক্সিজেন চালনাকারী জারিত হয়। হ্যাঁ উল্টা লিখছি। এইখানে হইতেছে হয় না। সরি একটু ঠিক করে নাও সবাই।
এইটা হয় Na2SO4 আর এইটা হইতেছে হয় না, কিন্তু একসঙ্গে করলে দোনোটা হয়। তো দোনোটা যে হয় এখন তাহলে আমাদের কে ক্যাটালিস্ট, এইটা হইতেছে আমাদের ক্যাটালিস্ট, সোডিয়াম সালফাইড। এটা তোমাদেরকে লিখে দিলাম, পরীক্ষায় আসবে SRG, আসবেই আসবে, এর কোনো ব্যত্যয় নাই। সবাই কি বুঝছি? তাহলে আমরা 4 রকমের প্রভাবক দেখলাম। একটা হচ্ছে ধনাত্মক, যে বিক্রিয়াকে স্পিড আপ করে। একটা হচ্ছে ঋণাত্মক, যে বিক্রিয়াকে স্লো ডাউন করে দেয়। একটা হচ্ছে অটো প্রভাবক, যে উৎপাদ নিজে প্রভাবক হিসেবে কাজ করে। আরেকটা হইতেছে আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবক হইতেছে আলাদা করে একটা বিক্রিয়া হতো না, একটা হইতো। একসঙ্গে করলে দোনোটাই হয়। সো যে একসঙ্গে করলে দোনোটাই যে হয়, তখন যে আগে হইতো সে হচ্ছে প্রভাবক কার? এটার হচ্ছে আবিষ্ট প্রভাবক। এরপর হচ্ছে ২ টা রাশি, একটা হচ্ছে প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটার। প্রভাবক সহায়ক কি করে? প্রভাবকের কার্যক্ষমতা বাড়ায় দেয়। আবারও বলছি যে প্রভাবক সহায়ক করে কি? প্রভাবককে হেল্প করে। আচ্ছা, এসআরজি মানে যারা আসলে জিজ্ঞেস করছে, এসআরজি মানে সাউন্ড রেজাল্ট গ্যারান্টেড। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সবাই লিখে নাও, প্রভাবক সহায়ক হচ্ছে প্রভাবককে হচ্ছে আরো বেশি হেল্প করে। আমি একটু পড়ে শোনাই, যেসব রাসায়নিক পদার্থকে উপস্থিতিতে প্রভাবকের বিক্রিয়া ব্যবহৃত করলে প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি পায়, জাস্ট এইটুকুই লিখে নাও যে প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি পায়, তাকে বলা হয় হচ্ছে আবিষ্ট প্রভাবক। যেমন আমরা যখন হেবার প্রণালীতে অ্যামোনিয়া তৈরি করতাম, এখানে মলিবডেনাম আসলে কি হিসেবে কাজ করে? দ্য ক্যাটালিস্ট প্রমোটার। ভাই ভুল হয়েছে, Na3 হবে, Na3 তো মনে হয় দিছিলাম, Na3 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 Na3, এইখানে হচ্ছে Na3। হ্যাঁ, খেয়াল করিনি তো ভাই। এরপর আসে হইতেছে প্রভাবক বিষ। প্রভাবক বিষ হইতেছে যে ফয়সাল বলতেছে, ভাই কি টপিক পড়াচ্ছেন কিছুই বুঝতেছি না। So, এই কি টপিক পড়াইতেছি তুমি যেটা না বুঝো, তার মানে তুমি ক্লাসে দেরি করে ঢুকছো, অথবা হইতেছে আহ কি বলবো, অথবা তুমি আসলে আমি জানি না, তুমি ক্লাসে থাকলেই ক্লাসে বুঝার কথা, এখানে ক্লাসে না বুঝার মতো কোনো কিছু পড়ানো হইতেছে না। খুবই সিম্পল জিনিস পড়াচ্ছি, জাস্ট তোমাদেরকে একটু মনে করায় দিচ্ছি যে এই জিনিসগুলো আছে। প্রভাবক বিষ কি করে? প্রভাবক বিষ হইতেছে প্রভাবকের প্রভাবন ক্ষমতা কমায় দেয়। প্রভাবক প্রমোটার হইতেছে প্রভাবককে প্রভাবিত করে। প্রভাবক বিষ হইতেছে প্রভাবকের প্রভাবন ক্ষমতা কমিয়ে দেয়। ধুলাবালি, আর্সেনিকের অক্সাইড গুলো নরমালি কি হিসেবে কাজ করে? প্রভাবক বিষ হিসেবে কাজ করে। দেখি ভাই এর একটা কমেন্টটা পড়ি, মিজান আহমেদ। এত লেখার মধ্যে এত ইমোজি দিবা? এত ইমোজি দেখলে তো মানে লেখার ভার কমে যায়। আমি গ্রামের স্টুডেন্ট ভাই, আমারে কেউ হেল্প করে না, কেউ কিচ্ছু বলেও না কিভাবে পড়বো। প্লিজ ভাই আপনি বলেন, আমি যদি ইঞ্জিনিয়ারিং সব বই কিনে নেই তাহলে কি আমার টেস্ট পেপার কেনা লাগবে? এবং বোর্ড পরীক্ষায় কলেজ পরীক্ষার জন্য কি হয়ে যাবে? আর নতুন কি অ্যাডমিশনের সময় প্রতি লাইন পরে এক একটা ইমোজি দিছে রে। নতুন করে কি অ্যাডমিশনের সময় বই কেনা লাগবে? প্লিজ ভাই কেউ বলেন, প্লিজ বুয়েটের জন্য কি হবে নতুন? এত ইমোজি দিবা না, এগুলো লেখার ভার বুদ্ধি কমে যায় বাবা। তুমি ২ লাইন লিখতে গিয়ে যদি প্রতি লাইনের পরে একটা করে ইমোজি দাও, তাইলে এই লেখার যে আসল ওয়েট, এই ওয়েটটা কমে যায় আরকি। পড়তে ভালো লাগে না। এখন মেইন কথা আসি, ও জিজ্ঞেস করছে আমি যদি এখন থেকে ইঞ্জিনিয়ারিং এর বই কিনি, তাহলে আমার টেস্ট পেপার কেনা লাগবে কিনা?
টেস্ট হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করলে টেস্ট মানে কলেজের পরীক্ষা বা বোর্ড পরীক্ষার পড়াশোনা হয়ে যায়। কিন্তু ইফ ইউ টক অ্যাবাউট প্র্যাকটিস, তখন তো আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড কিছু প্র্যাকটিস করতে হয়। তার জন্য টেস্ট পেপার কিনতে হয়। কিন্তু শিক্ষক থেকে তোমাদেরকে যে প্র্যাকটিস বইগুলো দেওয়া হয়, সেখানে তো বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন অনেক থাকে। সো তুমি যদি যেহেতু শিক্ষতে ভর্তি আছো, তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর বই কিনো, তাহলে তোমার হচ্ছে শিখর ক্লাস নোট করলেই হবে, কোনো সমস্যা নেই। আর এখন ইঞ্জিনিয়ারিং বই কিনলে পরে আর কিনতে হবে কিনা? পরে খুব একটা দরকার নেই। কারণ হচ্ছে আমরা আসলে প্রশ্ন ব্যাংক সলভ করি তো হচ্ছে প্রশ্ন প্র্যাকটিসের জন্য। তো প্র্যাকটিস তো একটা সালের করলেই হয়। এমন তো না যে প্রশ্ন অনেকে বলতে পারে যে ভাই তাহলে লেটেস্ট ইয়ারের প্রশ্ন তো ওখানে থাকবে না। লেটেস্ট ইয়ারের প্রশ্ন না থাকলেও সমস্যা নেই। কারণ এন্ড অফ দ্য ডে ইউ প্র্যাকটিস জাস্ট ফর প্র্যাকটিস। মানে নট ফর টু গেট কমন ইন এক্সাম হল। সো তুমি তোমার মতো করে পড়লেই হবে। আশা করি আনসার পাইছো। ভাই লোড করেন মেসেজগুলো। সুবহানা বলছে প্রমোটারের বিশের উদাহরণ মনে আছে? একটু মনে রাখতে হবে আরকি। এরপর হইতেছে তাহলে আমাদের এই পর্যন্ত ছিল হচ্ছে প্রভাবক। তাহলে আমি তোমাদেরকে একটু সংক্ষেপে রিভিউ করে দেই যে প্রভাবকের এখানে যে কথাগুলো আছে এগুলো খুবই ডেসক্রিপটিভ কথাবার্তা। একটু নিজে পড়ে নিলে বেশি ভালো হইতো। তাও তোমাদেরকে একটু সাথে সাথে আগায় দিছি যেন পড়তে সুবিধা হয়। প্রভাবক হচ্ছে এমন একটা কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট স্পিড আপ অর স্লো ডাউন এর রিঅ্যাকশন বাট এন্ড অফ দ্য রিঅ্যাকশন ইট উইল রিমেইন ইনট্যাক্ট। এটাকে আমরা প্রভাবক বলি। এটা কি করতে পারে? এটা হইতেছে বিক্রিয়ার গতিকে বৃদ্ধিও করতে পারে, বিক্রিয়ার গতিকে কমাতেও পারে। নরমালি যদি আমাদেরকে স্পেসিফিক্যালি মেনশন করে দেওয়া না থাকে, কনসিডার ইট অ্যাজ এ পজিটিভ ক্যাটালিস্ট। তারপর হচ্ছে প্রভাবককে আমরা চার ভাগে কি করতে পারি? প্রভাবকের কিছু বৈশিষ্ট্য আছে। সক্রিয় শক্তির মান বাড়াতেও পারে, কমাতেও পারে। যদি আলাদা করে আমাদেরকে বলে দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নিই কমায় দেয়। এটা সাম্য অবস্থার কোনো পরিবর্তন করতে পারে না। বাট ইট ক্যান অ্যাক্সেলারেট দ্য প্রসেস। মানে সাম্য অবস্থার অর্জনকে ত্বরান্বিত করতে পারে। বাট একবার যদি সাম্য অবস্থা অর্জিত হয়ে যায়, তাইলে সেখানে প্রভাবক কোনো ভূমিকা রাখতে পারে না। কার্যকারিতা সুনির্দিষ্ট, হাইলি স্পেসিফিক। এবার হচ্ছে বিক্রিয়ার রেটকে বাড়ায় অথবা কমায় অ্যান্ড এন্ড অফ দ্য রিঅ্যাকশন ইট উইল রিমেইন আনচেঞ্জড। এই তো এই কয়েকটা বৈশিষ্ট্য এখানে এমসিকিউর জন্য পরীক্ষায় ঠুসঠাস করে অ্যাডমিশনে যে কোনো একটা সময় চলে আসবে। তারপরে হচ্ছে আমরা দেখি প্রভাবক মেইনলি 4 রকম: ধনাত্মক, ঋণাত্মক, অটোর এই ইকুয়েশনটা মনে রাখতে এখন একটু কষ্ট হবে হয়তো। কিন্তু সামনে তুমি যখন হচ্ছে পরিমাণগত রসায়ন পড়বে তখন দেখবা এই রিঅ্যাকশন তোমার কাছে একদম ডাল ভাত হয়ে গেছে। আর এরপরে হচ্ছে প্রভাবক সহায়ক এবং প্রভাবক বিষ। এই দুটোর উদাহরণ মনে রাখবা আরকি। তাইলেই হইতেছে। শোনো আরো কিছু ক্লাসিফিকেশন আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে দেখবা সমসত্ব, একটা হচ্ছে অসমসত্ব। সমসত্ব মানে একই ভৌত অবস্থায় থাকবে। অসমসত্ব মানে ভিন্ন ভৌত অবস্থায় থাকবে। এগুলো পড়লেই বুঝতে পারবা। এমন আহামরি খুব একটা পেঁচানো কিছু নাই। এবার তোমাদেরকে আমি একটু দেখাই প্রভাবক ২টি মেকানিজমে কাজ করে। মানে ২টি মেকানিজমে কাজ করে। প্রভাবকের কাজের কৌশল। এটুকু দেখাই আমি প্রভাবকের পার্টটুকু শেষ করি। তোমাদেরকে এটা দেখাইছিলাম এর আগের চ্যাপ্টারে। ভাইয়া এসএসসি তে 4.39 পাইছিলাম কিন্তু ফিজিক্স ম্যাথ এ প্লাস পাই নাই। বুয়েটের জন্য কি আমি গ্রহণযোগ্য না? মনে রাখবা প্রভাবক ২টা মেকানিজমে কাজ করে। ২টা মেকানিজম কি কি? একটা হচ্ছে অধিশোষণ মেকানিজম। অধিশোষণ ইংলিশে এটাকে বলা হয় অ্যাডজর্পশন। যারা এর আগের চ্যাপ্টার মানে পিরিয়ডিক প্রপার্টিজ এন্ড কেমিক্যাল বন্ড এটা পড়ছো, ওদের খাতায় লেখা আছে এটা। আচ্ছা অধিশোষণ মেকানিজমটা কিরকম? অধিশোষণ মেকানিজমটা হইতেছে একটা উদাহরণ দিয়ে দেখাই। ওইটাই যে হচ্ছে নরমালি যদি প্রভাবকটা আসলে কঠিন হয় তখন এই মেকানিজমটা ফলো করে। হাইড্রোজেন নাইট্রোজেন আমরা জানি এখানে কি হয়, এখানে আয়রন চূর্ণ হয়, এখানে 2NH3। এটা একটা বাস্তব উদাহরণ দেই। আচ্ছা তোমার যে বন্ধুরা তুমি আর যে বন্ধু এক স্কুলে পড়তা তার সাথে ডেইলি দেখা হইতো, এখন তার সঙ্গে কিন্তু ডেইলি দেখা হয় না। তার সঙ্গে দেখা হইতে গেলে এখন উপলক্ষ লাগে, খেয়াল করছো? যে কোনো অনুষ্ঠান হইলে দেখা হয় বা এক জায়গায় কোথাও যদি পড়ো তাহলে দেখা হয়। বাট উপলক্ষ ছাড়া কিন্তু সেই বন্ধুর সাথে এখন খুব একটা দেখা হওয়ার সুযোগ নাই কিন্তু। কিন্তু যখন তুমি একসাথে স্কুলে পড়তা তখন কিন্তু হইতেছে তার সাথে রেগুলার দেখা হইতো। এবং যখন বন্ধুর সাথে রেগুলার দেখা হয় তখন মানে উই ডোন্ট ফিল দ্য ভ্যালু অফ ইট। এটা হয় হিউম্যান নেচার।
মানে উই জাস্ট অলওয়েজ টেক ইট ফর মানে টেকেন ফর গ্রান্টেড, আমরা এইভাবে হচ্ছে নিয়ে নিই। বাট বন্ধুত্ব যখন আসলে চলে যায় অথবা ওই দেখা হওয়ার কমন গ্রাউন্ডটা না থাকে, তখন কিন্তু আসলে বুঝা যায় যে ওকে, মানে দ্য টাইম ওয়াজ ভ্যালুয়েবল। তো ফ্যাক্ট হচ্ছে, বাট এখন আবার তোমার কলেজের যে বন্ধুর সঙ্গে রেগুলার দেখা হয় কলেজে গিয়ে, সেই বন্ধুর সঙ্গে দেখা হওয়াটা এখন তোমার কাছে মনে হবে ইটস টেকেন ফর গ্রান্টেড। কিন্তু দেয়ার উইল বি আ টাইম ইউ উইল ফিল দ্য ইম্পর্টেন্স অফ দিস টাইম। এজন্য বলা হয় যে লিভ ইন দ্য প্রেজেন্ট, সবসময় বর্তমানে থাকো আর কি। সো উপলক্ষ ছাড়া কিন্তু বন্ধু বান্ধবের সাথে আসলে দেখা হওয়ার খুব একটা সুযোগ হয় না। এর মানে এই না যে ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায়, মানে দিস ইজ হোয়াট ইট ইজ, ব্যাপারটা এমনই। উপলক্ষ ছাড়া, যার সাথে আসলে ডেইলি লাইফে কোনো অ্যাক্টিভিটিস নাই, খুব একটা দেখা হওয়ার উপলক্ষ নেই, ওদের সাথে আসলে দেখা হয় না। তো কি হয় দেখো, তুমি একটা পাত্রে নাইট্রোজেন নিছো, হাইড্রোজেন নিছো, বোথ অফ দেম আর গ্যাসিয়াস, রাইট? সো গ্যাসিয়াস হইলে কি হবে? চলাফেরা করতেছে, মুভ করতেছে, সবাই ব্যস্ত। যেমন আমার এখন বন্ধুদের সাথে আসলে আমার দেখাই হয় না, বুঝছো? আমার কি হয়, আমার এখন হচ্ছে কোনো একটা উপলক্ষ যদি হয়, যেমন কিছুদিন আগে আমার ডিপার্টমেন্টে একটা বারবিকিউ পার্টি হয়েছিল রাতের বেলা, ওইখানে গিয়ে কারো কারোর সঙ্গে দেখা হয়েছে। ওই বারবিকিউ পার্টি না হইলে কিন্তু আমার দেখা হইতো না, কারণ মানে এভরিওয়ান ইজ বিজি অন দেয়ার ওন এরিয়া, সবাই সবার কাছে ব্যস্ত। আর এই বয়সে সবাই ব্যস্ত থাকবেই, স্বাভাবিক না? তো এখানে হাইড্রোজেন নাইট্রোজেন আছে, বোথ অফ দেম আর ব্যস্ত, সবাই আসলে ছোড়াছুড়ি করতেছে, সবাই ছোড়াছুড়ি করতেছে। তাহলে আমাদের মেইন কথা হচ্ছে ওদেরকে এখন একসঙ্গে নিতে হবে, কারণ কি আমরা জানি যে রিঅ্যাকশন ইজ অল অ্যাবাউট কলিশন, মনে আছে? যে বিক্রিয়া হইতে গেলে সংঘর্ষ হওয়া লাগবে। এখন সংঘর্ষ হইতে গেলে তো কাছে আসতে হবে। তো কাছে আনার কাজটা করে আসলে এই আয়রন। এই আয়রন হতেছে যে আমার সেই বারবিকিউ পার্টি, যেটা একটা মানে ইট ফিক্সেস ওকেশন, সবাই একসাথে এক হইতেছে। তাহলে কি হইলো? আয়রন একটা অবস্থান্তর মৌল। সো আয়রন হচ্ছে অনেক ফাঁকা ডি অরবিটাল আছে, ধরো এই হচ্ছে আমাদের লোহার গুঁড়া আর কি, লোহার গুঁড়া লোহার গুঁড়া লোহার গুঁড়া লোহার গুঁড়া। আয়রন করে কি, এই যে হাইড্রোজেন নাইট্রোজেনকে নিজের তলে নিয়ে আসে। তখন কি ভাই, এরা যেরকম আগে ছন্নছাড়ায় ঘোরাফেরা করতো, একটু হলেও তো কাছে আসবে, তাই না? তো একটু হলে যখন কাছে আসবে, এদের মধ্যে সংঘর্ষের হার বাড়বে। সংঘর্ষের হার বাড়লে রিঅ্যাকশন রেট বাড়বে। ইজ ইট ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? যে ইউজুয়ালি দ্য ক্যাটালিস্ট হু আর ইন সলিড ফর্মস হু অ্যাবজর্ব দ্য রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড অ্যান্ড ইট ইনহ্যান্সেস দ্য কলিশন রেট। বুঝছি সবাই? ওই যে বন্ধুদের সাথে দেখা হইতে গেলে উপলক্ষ লাগে, সেই উপলক্ষ হইতেছে এখানে আয়রন। আর যেহেতু আয়রনের সারফেস ইউজ করছি, সো দ্যাটস ওয়াই উই ইউজ দ্য আয়রন পাউডার, নট সলিড আয়রন। এটা একটা মেকানিজম গেল আর কি। আরেকটা মেকানিজম হইতেছে অন্তর্বর্তী যৌগ গঠন। অন্তর্বর্তী, যারা সাইকেল চালাও, কোনো জায়গায় যেতে গেলে দেখলাম মেইন রাস্তায় জ্যাম, তখন একটু ঘুরে যাও না? যাও তো। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে অধিশোষণ মানে কি? অধিশোষণ মানে কোনো কিছুকে সারফেসে লাগায় রাখা, এটাকে বলা হয় অধিশোষণ। তাহসিন হাবিব। যেমন ধরো একটা ভেজা হাতে আমি যদি লবণের উপরে হাত দিই, আমার হাতে লবণ লেগে যাবে না? দ্যাটস কল্ড অ্যাবজর্পশন, অধিশোষণ। এই হয়তো সাইকেল চালায় যাচ্ছ, তো বন্ধুর বাসায় যাবা, মাঝপথে দেখলে রাস্তায় গন্ডগোল হয়েছে, রাস্তা আটকানো, তখন কি হয়? সাইকেল চালালে তোমার একটা ফ্রিডম থাকে আর কি। একজন বলছে মেহেজাবিন যারা এফি বাদে অন্য কিছু ব্যবহার করলে, মেহেদিন যারা, আই অলরেডি মেনশন দ্যাট ক্যাটালিস্ট ইজ এ হাইলি স্পেসিফিক সাবস্টেন্স, সো দিস ইজ এ কমার্শিয়াল রিঅ্যাকশন, দিস ইজ এন ইন্ডাস্ট্রিয়াল রিঅ্যাকশন, সো দিস ইজ মোর স্পেসিফিক। আয়রন ছাড়া অন্য কিছু নিলে হয়তো 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 ডোন্ট নো দ্যাট, কিন্তু আয়রন এই বিক্রিয়ার জন্য সব থেকে ভালো, দ্যাটস ওয়াই উই কল্ড ইটস স্পেসিফিক। দেখো, মনে করার চেষ্টা করো। আচ্ছা, আমি ক্লাসের মধ্যে মাঝে মধ্যে একটু ইংলিশ বলি, এটা হয়েছে কি, শিখর ইংলিশ ভার্সনের অনেক স্টুডেন্ট আছে, ওরা হচ্ছে আমাকে একটু নকটক দিয়ে বলছিল যে ভাইয়া আমাদের মাঝে মধ্যে টার্মিনোলজি ধরতে একটু কষ্ট হয়, বুঝছো? এই জন্য আমি কিন্তু দুইটা ল্যাঙ্গুয়েজই বলার চেষ্টা করি, এমন না যে শুধু ইংলিশে বলি বা শুধু বাংলাতেই বলি, সেম কথা আমি দুই ভাষাতেই বলি। এটা ওদের জন্য আসলে, ওদের একটু সমস্যা হয়। আর বাংলাদেশে ইংলিশ ভার্সনের জন্য আলাদা করে ডেডিকেটেড কোর্স খুবই কম আছে, কোয়ালিটি কোর্স তো আরো কম আছে। এই জন্য হচ্ছে ওদের একটু হেল্প হওয়ার জন্য মাঝে মধ্যে ইংলিশে টার্মিনোলজি গুলো বলে যাচ্ছে। এই বুঝতে পারছি যে বলছো যে আয়রন না নিয়ে অন্য কিছু নিলে হতো কিনা, হয়তো হতো, বাট ভালো হতো না। অন্তর্বর্তী যৌগ গঠন হইতেছে ওই যে মেইন রাস্তায় ভিড় দেখলা, রাস্তায় ঘুরে গেলা। কিভাবে ঘটনা ঘটে একটু উদাহরণ দেই। সালফার ডাইঅক্সাইড অক্সিডাইজড হয়ে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে, এটাকে স্পর্শ পদ্ধতি বলে, তাই না? তুমি চাইলে সমতাকরণ করতে পারো, এবং এখানে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড প্রভাবক হিসেবে কাজ করে। And you know, vanadium is a transition element. মনে আছে এটার অবস্থান্তর মৌল।
অবস্থান্তর মৌলের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তারা কি করে পরিবর্তনশীল জারণ মান দেখে, ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট দেখায়। তো যেটা হইলো এই সালফার ডাইঅক্সাইড অক্সিডাইজড হইতে যাচ্ছে, বুঝছো? তো সে অক্সিজেনরে বলতেছে অক্সিজেন আয় আয়, এ অক্সিজেন আয়, এ অক্সিজেন আয়। কিন্তু সালফার ট্রাইঅক্সাইড দেখলো যে না, মাঝপথে তো আসলে গ্যাঞ্জাম লেগে গেছে। মানে দেখা যায় সালফার ডাইঅক্সাইড যদি সরাসরি অক্সিডাইজড হতে যায়, সেইখানে দেয়ার উইল বি নিড এ লট অফ এনার্জি, মানে অ্যাক্টিভেশন এনার্জির মানটা অনেক বেশি হয়। তখন সে চিন্তা করে আচ্ছা আমি দেখি অন্য কোনো বাইপাস টাইপাস পাই কিনা। তো সালফার ডাইঅক্সাইড একটা বাইপাস পায়, সেটা হইতেছে কি আসলে কি হয় করেন জানো? এই সালফার ডাইঅক্সাইড ফার্স্টে রিঅ্যাক্ট করে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের সাথে, করে সালফার ট্রাইঅক্সাইড ঠিকই তৈরি করে ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইড তৈরি করে। দিস ইজ আওয়ার অন্তর্বর্তী যৌগ, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড। তাহলে খেয়াল করছো? এবং এটা অবশ্যই সালফার ডাইঅক্সাইড যদি ডিরেক্টলি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতো, সেইখানে যে পরিমাণ এনার্জি লাগতো, হিয়ার দ্য রিকোয়ার্ড এনার্জি মানে এনার্জি ইজ মাচ মোর লেস দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান। মানে এইখানকার এনার্জি যেটা লাগবে সেটা আগেরটা থেকে অনেক কম, সেজন্য এইভাবে রিঅ্যাকশনটা হয়েছে। এরপরে দেশে কি হয় যে ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইড সে অক্সিডাইজড হয়ে উই নো দ্যাট অ্যাজ ইট ইজ দ্য ক্যাটালিস্ট উইল রিমেইন আনচেঞ্জড আফটার দ্য রিঅ্যাকশন ইজ ডান। ও আগের অবস্থায় ফেরত আসে। সো দিস ইজ দ্য অরিজিনাল সিনারিও। ও বিক্রিয়ার জন্য একটা বাইপাস রাস্তা তৈরি করলো, যেখান থেকে সময়টা কম লাগে, মানে যেখান থেকে আসলে এনার্জি কম যায়। সো দিস ইজ অল অ্যাবাউট ক্যাটালিস্ট। এবার সবাই একটু লিখে নাও রাসায়নিক সাম্যাবস্থা। না, ভরক্রিয়ার সূত্র আমরা এখন পড়বো না, পরে পড়বো। শোনো, এখানে কিছু আগডুম বাগডুম জিনিস আছে, তোমাদেরকে আগডুম বাগডুম জিনিসগুলো আমি স্লাইডে রেখে দিচ্ছি, কিন্তু এগুলো 9-10 ছিল। এগুলো লিখবা না কেউ। V2O5 কঠিন। একমুখী বহুমুখী বিক্রিয়া, দেখো গতির দিক অনুসারে বিক্রিয়া দুই রকম, রিভার্সিবল ইরিভার্সিবল। পারো কি পারো না বলো? যদি না পারো 9-10 বইটা পড়ে পেরে নিবা যে আমি অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ এ রিয়াকশন ক্যান বি ক্যাটাগরাইজড ইনটু টু। একটা হচ্ছে রিভার্সিবল, একটা হচ্ছে ইরিভার্সিবল। বুঝতেই পারছো যে একমুখী কোনটা বহুমুখী কোনটা। সো এই হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া, এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। এবং একমুখী বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে, স্লাইডে থাকবে, এগুলো আমি পড়াচ্ছি না, এগুলো পড়ায় সময় নষ্ট করার মানে নেই। উভমুখী বিক্রিয়া কোনটা? বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হয়, এই তো। উভমুখী বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো পরে দেখব। তারপরে যে অবস্থা ভেদে একমুখী আবার উভমুখী বিক্রিয়া এমন বিক্রিয়া যে কার্বন ডাই অক্সাইডকে তুমি যদি খোলা পাত্রে রাখো সেটা একমুখী হবে, বদ্ধ পাত্রে রাখলে উভমুখী হবে। তারপরে হচ্ছে উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায়। সো দিস ইজ এ উভমুখী রিঅ্যাকশন, রিভার্সিবল রিঅ্যাকশন, বাট এটাকে তুমি যদি খোলা পাত্রে করো তাহলে এটা কি হয়ে যাবে? এটা উড়ে যাবে, তাই না? তারপর হতেছে এরকম অনেক জিনিসপত্র আছে। আমরা শুরু করবো হতেছে এইখানে সাম্যাবস্থা। তাহলে এর আগেরটুকু কিন্তু স্লাইডে থাকবে, বাট এখান থেকে আমাদের পড়াশোনা শুরু হতেছে। সবাই সাম্যাবস্থা লিখে নাও খাতায়। এবং এটা আমাদের হতেছে এই চ্যাপ্টারের কয়টা টপিক শেষ হলো দেখো। তোমাদের শুরুতে বলছিলাম 5টা টপিক নিয়ে পুরো চ্যাপ্টার। নাম্বার 1 ছিল গ্রিন কেমিস্ট্রি, উই আর ডান। নাম্বার 2 হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, উই আর ডান। দুইটা শেষ হইলো। 3 নাম্বার হচ্ছে দেখো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তোমাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম এই চ্যাপ্টারের 5টা সেগমেন্টেশন আছে। সো উই আর এট দ্য থার্ড সেগমেন্ট, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, রাসায়নিক সাম্যাবস্থা।
রাসায়নিক সাম্যাবস্থা এটা 9, 10 এও ছিল। এই জিনিসটা কিরকম? জিনিসটা হইতেছে এটা যে একটা উভমুখী বিক্রিয়া, অবশ্যই উভমুখী হইতে হবে। সো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি ২ টা ডিরেকশন থাকে, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। এবং যখন ২ টা দিক যেহেতু থাকে ২ টা রেট থাকবে। একটা হচ্ছে রেট অফ ফরওয়ার্ড, একটা হইতেছে রেট অফ ব্যাকওয়ার্ড। এই ফরওয়ার্ড রেট ভরক্রিয়ার সূত্রে পড়াবো পরে। এই ফরওয়ার্ড রেট এবং ব্যাকওয়ার্ড রেট এই দুটো যখন সমান হয় তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হইতেছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে কি বলছি বুঝতে পারছো? একটা উভমুখী ভরক্রিয়ার সূত্র দুটো একটু বাদ দেই। নাহলে তোমরা পরে মনে করবা যে হায় এটা তো আমি মিস করে ফেলছি। একটা উভমুখী বিক্রিয়ায় যখন ফরওয়ার্ড রেট ব্যাকওয়ার্ড রেট এই দুটো সমান হয় তখন সেটাকে আমরা সাম্যাবস্থা বলি। তোমাদের ক্লাসে হচ্ছে আমি একটু ব্রেক নিচ্ছি, ৮ মিনিটের একটা ব্রেক নিচ্ছি। মানে আমি একটু রেস্ট নিব, বুঝছো? তোমরা একটু রেস্ট নাও 8 মিনিটস। মানে আমি আবার হচ্ছে তোমাদেরকে শুরু করব ৮টা থেকে আবার শুরু করব। 8:30 পর্যন্ত ক্লাস না ভাই? আচ্ছা। তাহলে ৮ মিনিটের একটা ব্রেক থাকুক। তোমরা একটু ব্রেক নাও।
এই সবাই কি শুনতে পাচ্ছ এখন? মানে আমি আসলে একটু টায়ার্ড, বুঝছো? তো তখন হচ্ছে বমি বমি লাগছিল। এজন্য একটু, এখানে একটা সোফা আছে, সোফার পর কিছুক্ষণ শুয়েছিলাম। মানে এমন না যে আমার কোনো এমার্জেন্সি ছিল, এমনি শুয়েছিলাম। ওকে, তো যেটা বলছিলাম যে সাম্যাবস্থা মানে হচ্ছে একটা অভিমুখী, আমি আনমিউট করে নিচ্ছি। একটা অভিমুখী বিক্রিয়া মানে একটা রিভার্সিবল রিঅ্যাকশন, এন্ড এট দিস পয়েন্ট the rate of forward and rate of backward will be equal. We call it a chemical equilibrium, এই তো? তো এই জিনিসটা তোমরা বুঝো, বাট এই জিনিসটা আসলে ফিল করতে পারো না। সো ফিল করতে পারো না মানে হইতেছে, তোমাদেরকে একটা জিনিস দেখাই, একটা গ্রাফ তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এই হচ্ছে আমার কাছে একটা রিঅ্যাকশন আছে, এটা খুব পপুলার, এটা দিয়ে খুব ভালো ফিল করা যায়। ধরো এই যে এ থেকে বি তৈরি হচ্ছে। এখন এই যে এ থেকে হইতেছে বি যে তৈরি হচ্ছে, তো এটা একটা উভমুখী বিক্রিয়া। এবং এই বিক্রিয়াতে আরেকটা প্রশ্ন করি, দেখো মানে what do you think, which one is reactant and which one is product in a reversible reaction? যদি বাংলায় বলি তাহলে হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশনে তো আমরা জানি যে there is no specific direction, so there should not be any specific reactant, right? যে কোনোটাই বিক্রিয়ক হতে পারে, যে কোনোটাই উৎপাদ হতে পারে। if you consider the forward rate, then A will be the reactant, right? and if you consider the backward rate, so B will be the reactant. এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, এরপরও তো একটা বিক্রিয়ার আমি বলি যে এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ, কিভাবে বলি বা কাকে এখানে বিক্রিয়ক বলবো? এটা একটা সিম্পল জিনিস, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকে এই জিনিসটা জানে না, তখন নিজে নিজে কনফিউজড হয়। এটা পরীক্ষার জন্য লাগবে না। ওকে, লেট মি ক্লিয়ার। একটা বহুমুখী বিক্রিয়ার আসলেই কোনো হচ্ছে দিক হয় না, যে কোনো দিকে তো হতে পারে, তাই না? সো টেকনিক্যালি সেই অনুযায়ী একটা বহুমুখী বিক্রিয়ার কিন্তু বিক্রিয়ক উৎপাদ বলে কোনো কিছু হওয়ার কথা না। ইটস অলওয়েজ রিলেটিভ, যে তুমি কোন দিকটাকে বিবেচনা করছো। আবার বলছে যে বিক্রিয়ক এ কে বলছো না বি কে বলছো, এইটা ডিপেন্ড করে তুমি কোন দিকটাকে বিবেচনা করছো। সামনের দিক বিবেচনা করলে এ বিক্রিয়ক, আর পেছনের দিক বিবেচনা করলে বি বিক্রিয়ক। বাট এরপরও ওই যে দেয়ার ইজ এ কনভেনশন। দেখো কনভেনশন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস, আসলে খুবই ইম্পর্টেন্ট জিনিস। যে যুগে যুগে মানুষ যেটাকে বলে আসছে, যুগে যুগে মানুষ যেটাকে চিনে আসছে, যুগে যুগে মানুষ যেটাকে সিম্বলাইজ করে আসছে, দ্যাটস ইম্পর্টেন্ট। এবং আমাদের সোসাইটি কিন্তু মানে ইট ফাংশনস, ইট রানস মোস্টলি বেসড অন কনভেনশন। আমরা বলি যে এটা ওর করা উচিত না, অন অন হোয়াট বেসিস? আমরা কিসে বলি যে তোমার জন্য এটা সাজে না? তোমার জন্য যেটা সাজে না কিসের ভিত্তিতে? জাস্ট বেসিস অন কনভেনশন। এটা হয় না, এটা করে না নরমালি। সো কথা হচ্ছে যে এই যে কনভেনশনালি যেটাকে আমরা ইউজুয়ালি বাম পাশে লিখি সেটা হচ্ছে বিক্রিয়ক, যেটাকে ডান পাশে লিখি সেটা হচ্ছে উৎপাদ। আমি জানি ইট সাউন্ড সিলি, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। আসলে এটা মনে হইতে পারে যে হইতেছে এটা এমন কেমন কথা, ডান পাশেরটা উৎপাদ বাম পাশেরটা বিক্রিয়ক, এটা কোনো কথা হইলো? এটা তোমার কাছে মনে হবে যে দিস ইজ নট এ সায়েন্টিফিক ওয়ার্ডস, বাট এটাই আসলে মেইন কথা। যেহেতু বহুমুখী বিক্রিয়ার কোনো বিক্রিয়ক মানে উৎপাদ বলে কিছু হয় না, এই জন্য যেটাকে আমরা বাম পাশে লিখি সেটা বিক্রিয়ক, যেটাকে ডান পাশে লিখি সেটা হচ্ছে উৎপাদ। তো কেউ যদি এই চিন্তা করতে গিয়ে বাসায় জিলাপির প্যাঁচ লাগাই ফেলতে, তাদের জন্য প্যাঁচটা ছাড়াই দিলাম, এটা পরীক্ষা লাগবে না, বুঝতেই পারছো? তো ধরো এরকম একটা বিক্রিয়ক আমার কাছে আছে। এখন আমি হইতেছে যদি হচ্ছে এখানে তোমাদেরকে একটা টাইম ফ্রেম দেখাই, ধরো আই উইল রাইট ডাউন এন এক্সপেরিমেন্টাল ভ্যালু। কি কি? সেটা হইতেছে টাইম। যেটা হয়েছে, আমি আসলে কাল সকালে ঘুম থেকে উঠছি 5টার সময়, তারপরে গেছিলাম হচ্ছে দৌড়াইতে। তখন হচ্ছে দৌড়ানোর থেকে আসার পরে যে সকালে বের হইছি সকাল 7টায়, এখনো বাসায় ঢুকিনি, বুঝছো? এই জন্য আসলে খুব টায়ার্ড লাগছে। তো ধরো আমি এরকম একটা গ্রাফ আঁকলাম, টাইম এ এবং বি। তো সময় যখন 0 ছিল, একেবারে 0 সেকেন্ড ধরো, তখন এ ধরো 10 মোল ছিল, বি 0 মোল। মানে ইট মেক সেন্স যে হইতেছে একেবারে শুরুতে এ থাকবে, বি থাকবে না, কারণ বি হচ্ছে উৎপাদ, তাই না? শুরুতে তো উৎপাদ থাকবে না। এরপর হইতেছে আমি যখন হইতেছে টাইম বাড়াইলাম, ধরো এখানে হচ্ছে আমি 2 সেকেন্ড নিলাম, তখন এ 7 মোল থাকলো, বি 3 মোল থাকলো। মানে দিস অলসো মেক সেন্স। সময়ের সাথে সাথে
এ কমে যাবে, বি বাড়বে, এই তো। যখন 4 সেকেন্ড হইল তখন ধরো এ 5 মোল এন্ড বি হচ্ছে 5 মোল, এরকম ধরো হলো। এরপর হতেছে হ্যাঁ 5টায় অন্ধকার থাকে। সময় যখন 6 সেকেন্ড হইল তখন এ ধরো 3 মোল আর বি হচ্ছে 7 মোল। এখন জিজ্ঞেস করো না যে এটা কিভাবে আসলে হয়, এটা আমি পাইলাম একটা পরীক্ষা করে আর কি। সময় যখন 8 সেকেন্ড হইল তখন এ 3 মোল আর বি 7 মোল। যখন 10 সেকেন্ড হইল তখন এখানে 3 মোল আর এখানে হচ্ছে 7 মোল, ধরো এরকম হচ্ছে আমি পাইলাম। And I have a question for all of you. Now tell me, at what point the reaction reaches at equilibrium? প্রশ্ন হতেছে এই according to this data কোন সময়ে কোন জায়গায় এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাইছে। ট্রাই করো, মানে you have a very bright brain, just use it. আচ্ছা 4 সেকেন্ড বলছো কেউ কেউ, 6 সেকেন্ড বলছো কেউ কেউ। আচ্ছা দুই রকমের আনসার পাওয়া যাচ্ছে। মানে আই নো যারা 4 সেকেন্ড বলছো হোয়াটস ইউর লজিক, ইউর লজিক ইজ ভাইয়া এখানে 5 এখানে 5, সো দিস শুড বি দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট, রাইট? এখন যারা 4 সেকেন্ড বলতেছো তাদের কথা বলি, তারা তোমরা মনে মনে 3বার নাউজুবিল্লাহ পড়ো। তোমাদেরকে বলছিলাম যে সাম্যাবস্থা তোমরা বুঝো বাট সুঝো না, তোমরা ফিল করো না। সাম্যাবস্থায় আমি কি বলছিলাম? সাম্যাবস্থায় আমি বলছিলাম রেট সমান, রেট অফ ফরওয়ার্ড ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড, এই তো। আচ্ছা এখানে এ বি কি রেট নাকি এ বি হচ্ছে বিক্রয়ক উৎপাদের পরিমাণ? এ বি কিন্তু রেট না, এ বি কিন্তু পরিমাণ। এখন 4 সেকেন্ডে কি হয়েছে, যে পরিমাণ এ ছিল সেই পরিমাণ বি আছে। তো কখনই আসলে এ বি সমান হওয়াটা আসলে শর্ত না। মানে the mole of reactant and the mole of product has to be equal. This is not the condition of equilibrium. মাথায় রেখো কিন্তু সাম্যাবস্থায় কখনোই বলেনি বিক্রিয়ক উৎপাদের পরিমাণ সমান হইতে হবে, সাম্যাবস্থায় বলছে রেট সমান হইতে হবে। হোয়াট ডাজ দ্যাট মিন? ইট মিনস যে হারে এ থেকে বি তৈরি হবে, দ্য কনভার্সন অফ বি ফ্রম এ ইজ ইকুয়াল টু কনভার্সন এ ফ্রম বি। মানে যে হারে এ থেকে বি তৈরি হবে সেই হারে বি থেকে এ তৈরি হবে। তার মানে এ যে হারে তৈরি হবে এ সে হারে ভাঙবে, বুঝো কিনা? বি যে হারে তৈরি হবে বি সেই হারে ভাঙবে। এর মানে কি? এর মানে হইতেছে এর পরিমাণটা টাইমের সাথে সাথে আনচেঞ্জড থাকবে, বি এর মানটা টাইমের সাথে সাথে আনচেঞ্জড থাকবে। সো টাইমের সাথে সাথে দেখো এ আনচেঞ্জড আছে কত সেকেন্ড থেকে? ফ্রম দ্য 6th সেকেন্ড। ফ্রম দ্য 6th সেকেন্ড বি এর পরিমাণটা পরিবর্তন হয়নি। অর্থাৎ আমি বলতে পারি অ্যাকর্ডিং টু দিস ডাটা দ্য রিঅ্যাকশন রিচড অ্যাট ইকুইলিব্রিয়াম ফ্রম দ্য 6th সেকেন্ড। যারা বুঝুন আমি আবারও বলতেছি যে সাম্যাবস্থা মানে কিন্তু পরিমাণ সমান না। কখনোই বলে নেই সাম্যাবস্থায় বিক্রিয়ক উৎপাদ সমান হবে, এটা কখনোই বলা হয়নি, কখনোই না। সাম্যাবস্থায় কি বলছে? রেট সমান। তুমি নিজেই বলছো যে ধরো বিক্রিয়ার সামনে গেলে তো আর এফ, যদি আমি এই বিক্রিয়ার সামনে নেই, সো দিস ইজ আওয়ার আর এফ, দিস ইজ আওয়ার আর বি। ইকুইলিব্রিয়ামে কি হবে? এই আর এফ আর আর বি সমান হবে, এই তো। আর এফ আর বি মানে কি? এ থেকে বি তৈরি হওয়ার হার আর বি থেকে এ তৈরি হওয়ার হার এটা সমান থাকবে। তার মানে সময়ের সাথে এ পরিবর্তন হবে না, সময়ের সাথে বি পরিবর্তন হবে না। ইট ডাজন্ট মিন যে এ এন্ড বি হ্যাজ টু বি ইকুয়াল, এটা কখনোই না। এবং 99% কেসে এটা হয় না। আমাদের দেশে অনেক স্টুডেন্টদের মনে মনে এই ধারণাটা আসলে হইতেছে বদ্ধমূল হয়ে থাকে যে ঠিক আছে ওকে, মানে the whole amount of reactant, if the half of the reactant is converted to product, then the reaction will reach at equilibrium. না না, এটা কখনোই না, এটা 99.9% কেসে হয় না রে ভাই। সো আমরা আশা করি বুঝে গেছি। ইনফ্যাক্ট তুমি যদি হইতেছে এইখানে 10 সেকেন্ড না নিয়ে এখানে তুমি যদি ইনফাইনাইট সেকেন্ড নাও, দাঁড়াও এটা একটু উপরে উঠাই, ধরো আমি এখানে হইতেছে অসীম পরিমাণ সময় নিলাম আর কি, অসীম। তারপরে কি থাকবে জানো? এখানে 3 সেকেন্ডই থাকবে, এখানে 7 সেকেন্ডই থাকবে। একটা রিঅ্যাকশন সাম্যাবস্থায় পৌঁছে গেলে তুমি যদি একে ডিস্টার্ব না করো ওটা সারা জীবন চলতেই থাকবে আর কি। সো সাম্যাবস্থা মানে হচ্ছে এটা ইনকমপ্লিট দশা, বিক্রি এখানে কমপ্লিট হয় না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? 10 বার নাউজুবিল্লাহ পড়ছো, ভালো হয়েছে, বেশিবার পড়বা।
ওকে, একজন বলছে আমি এতদিন ধরে এটাই ভাবতাম, এখন বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, নাইস। এবার তাহলে সাম্য অবস্থায় এই যে দেখো, সাম্য অবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ সমান বা ঘনমাত্রা সমান নাও হতে পারে, হতেও পারে আবার নাও হতে পারে। সবাই এই লাইনটা লিখে নাও। লাইনটা লিখা হইলে বললো যে লেখা হয়েছে। ঘনমাত্রা সমান হওয়া আসলে কোনো শর্ত না, শর্ত হচ্ছে রেট সমান হওয়া। তো লিখার পরে লিখবা যে ডান, তাহলে আমি বুঝবো যে তোমার লেখা হয়েছে। সাম্য অবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ বা ঘনমাত্রা, পরিমাণ বলতে আসলে ঘনমাত্রা বোঝায়, সমান হতেও পারে আবার না হতে পারে। দিস ইজ নট আওয়ার কন্ডিশন, দিস ইজ নট উই আর কনসার্ন, উই কনসার্ন অনলি about the rate. If the rates are equal, then it will at equilibrium. এই তো, এই যে দেখো RF RB এটা তোমাদের লেখা আছে, এটা আসলে বলার কিছু নাই। এরপরে তোমাদেরকে আরো কিছু জিনিস বলে দেই, সেটা হচ্ছে পরে বলবো না, সমস্যা নেই। একটা গ্রাফ আমরা খেয়াল করব। ধরো A থেকে B তৈরি হচ্ছে, এখন A থেকে B যদি তৈরি হয়, এই বিক্রিয়ার দুইটা গ্রাফ আমার কাছে আছে। একটা গ্রাফ নিচ্ছে, সবাই একটু ভাবে আমার মতো নাও। এখানে তুমি নাও বিক্রিয়ার হার, এখানে নাও হচ্ছে সময়, এবং এই হইতেছে RF, এটা হইতেছে RB। দেখে আমাকে বলো তো, at the beginning which one is maximum, RF or RB? RF stands for rate of forward. শুরুতে কোন রেটটা বেশি থাকে, ফরওয়ার্ড নাকি ব্যাকওয়ার্ড? প্রশ্ন হচ্ছে একেবারে শুরুতে কোন রেটটা বেশি থাকে, ফরওয়ার্ড রেট নাকি ব্যাকওয়ার্ড রেট? ওকে, গুড। RF বেশি থাকে, একেবারে শুরুতে RF টা বেশি থাকে, নাইস। তাহলে আমি যদি গ্রাফে প্লট করি, একেবারে শুরুতে, এই যে একেবারে শুরুতে এইখানে ধরো হইতেছে RF টা হইতেছে বেশি, আর একেবারে শুরুতে RB টা হচ্ছে 0, এই তো। তাহলে শুরুতে ফরওয়ার্ড রেট অনেক বেশি আর ব্যাকওয়ার্ড রেট অনেক কম। সময় যত আগাবে ফরওয়ার্ড রেট কমতে থাকবে, তাই না? এবং দেখো যে এখানে এইটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড রেট, আর ব্যাকওয়ার্ড রেট তো 0। এটা আস্তে আস্তে কমবে, এটা আস্তে আস্তে বাড়বে। এই যে একটা জায়গায় গিয়ে পৌঁছাইলো, খেয়াল করো তো, আমি যদি এই পয়েন্ট, এই সময়টা চিন্তা করি, দেখো একটু লেখা বন্ধ করে আমার এই বোর্ডের দিকে তাকাও। ইফ ইউ কনসিডার এট দ্যাট মোমেন্ট, এই মোমেন্টে, সো দিস ইজ আওয়ার RB, খুবই ছোট, এন্ড দিস ইজ আওয়ার RF। খেয়াল করছো RF টা অনেক বড়, RB টা ছোট। সো এখানে ইকুয়াল না, আসলে ইকুয়াল না, তার মানে এটা ইকুইলিব্রিয়াম না। কিন্তু ইফ ইউ কনসিডার দিস মোমেন্ট, তুমি দেখো এখানে আমার RF ও যা, এখানে আমার RB ও তাই। তাহলে আমরা বলতে পারি দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম, যেখানে RF এবং RB সমান হয়। অর্থাৎ যখন এই দুইটা লাইন মিলিত হয়ে একটা লাইনে পরিণত হয়, তখনই কি হইলো, বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছালো। ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। সব এবারে কেন আঁকা হলে রান লিখো। তাহলে আমি বলতে পারি যে এখানে এই যে এই জায়গাটাতে এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছাইছে। এবার আসে, তোমাদেরকে আমি তখন বলছি যে একটা বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছানোর পরে প্রভাবক যোগ করলে আসলে কোনো পরিবর্তন হয় না, আসলে কোনো পরিবর্তন হয় না। তুমি একটা বিক্রিয়ায় প্রভাবক যোগ করো, সে তো দুই রেটই বাড়াবে, ফরওয়ার্ডটাও বাড়াবে, ব্যাকওয়ার্ডটাকে বাড়াবে। এই জন্য আমরা বলি যে প্রভাবক ডাজন্ট হ্যাভ এনি এফেক্ট অন এ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। মনে আছে কিনা যে একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছে তখন প্রভাবক যোগ করলে সেখানে কোনো পরিবর্তন হয় না। বাট আমরা কি বলছি যে ইট ক্যান অ্যাক্সেলারেট দ্য প্রসেস, মানে ইট ক্যান অ্যাক্সেলারেট দ্য পাথওয়ে টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম। মানে এইটা প্রভাবক, প্রভাবক কি করে, সাম্যাবস্থার অর্জনকে ত্বরান্বিত করতে পারে। মানে নর্মাল কেসে যদি সে আগে 10 সেকেন্ডে সাম্যাবস্থায় পৌঁছাতো, এখন আরো আগে ভাগে সাম্যাবস্থায় পৌঁছাবে। আমি বলতে চাচ্ছি
যে যদি এই বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছানোর পরে তুমি প্রভাবক যোগ করো, নাথিং হ্যাপেন্স, আসলে কিছু হবে না। কিন্তু তুমি যদি বিক্রিয়ার শুরুতে প্রভাবক যোগ করো, আবারও বলতেছি যে বিক্রিয়ার শুরুতেই যদি প্রভাবক যোগ করো, তাইলে কিন্তু সাম্যাবস্থার অর্জন ত্বরান্বিত হবে। মানে কি, সে আরো আগে ভাগে সাম্যাবস্থা অর্জিত করবে। তো ধরে নাও এই একই বিক্রিয়ার জন্য আমি যদি পজিটিভ ক্যাটালিস্ট যোগ করি, তাহলে গ্রাফটা আমরা মোটামুটি এইরকম দেখবো, এই যে এইরকম। আমি আবারও রিপিট করছি, তুমি যদি এখানে পজিটিভ ক্যাটালিস্ট যোগ করো সাম্যাবস্থায় পৌঁছানোর পরে, কোনো কিছু পরিবর্তন হবে না, অ্যাজ ইট ইজ থেকে যাবে। কিন্তু গ্রাফটা তো সুন্দর হইল না, এমনি নেই। সো এটা হচ্ছে আমাদের কখন, যখন পজিটিভ ক্যাটালিস্ট যোগ করব তখন। সো এটা হচ্ছে আমাদের পজিটিভ সিএটি, ক্যাট মানে ক্যাটালিস্ট। সেম গোজ ফর নেগেটিভ ক্যাটালিস্ট। তুমি যদি এই বিক্রিয়ায় নেগেটিভ ক্যাটালিস্ট যোগ করো, তাহলে হতেছে সে আরো পরে গিয়ে সাম্যাবস্থায় পৌঁছাবে, যদি আঁকাটা ঠিকঠাক থাকে। হ্যাঁ, পজিটিভ ক্যাট মানে ধনাত্মক বিড়াল। সবাই কি বুঝতে পারছো এটুকু? তাহলে আমরা সাম্যাবস্থার কয়েকটা বৈশিষ্ট্য দেখলাম। একটা হচ্ছে সাম্যাবস্থা হচ্ছে, তোমরা কি জানো যে সাম্যাবস্থা কি কি বলে, তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেই, এটা সবাই একটু দেখে নিবা, বইয়ে আছে এটা। সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা, একটু পড়ে নিবা। সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা, দেখবে এটা প্রমাণ দেওয়া আছে বইয়ে। গতিশীল অবস্থা মানে বিক্রিয়া দেখে মনে হয় থেমে গেছে, বাট আসলে থেমে যায়নি, বিক্রিয়া কিন্তু চলতেছে। এটা একটু মাথায় রেখো। আর আমরা আজকে আর আগাচ্ছি না, এটুকুই থাকুক। সাম্যাবস্থার একেবারে বেসিক জিনিসটুকু আমরা জানলাম একেবারে। হ্যাঁ, মাঝেরটা প্রভাবক ছাড়া নরমালি বেসিক জিনিস হইতেছে উভমুখী বিক্রিয়ার দুইটা রেট সমান হলে সাম্যাবস্থায় পৌঁছায়। এবং রেট সমান মানে হইতেছে এমন না যে হইতেছে সেটা হচ্ছে পরিমাণ সমান হইতে হবে। রেট সমান মানে রেট সমান, পরিমাণ হতেও পারে নাও হতে পারে। আর আগামী ক্লাসে আমরা হচ্ছে বিস্তারিত দেখব। আর এটা সবাই একটু পড়ে নিবা, সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা। ওকে, সো আর এক্সট্রা স্লাইড গুলো হচ্ছে তোমাদেরকে আমি একটু ডিলিট করে দেই, নাহলে পরে গিয়ে সবাই হচ্ছে প্যারা খাবা যে। আর তোমরা কিন্তু এখন হচ্ছে ক্রম আণবিকত্ব নিয়ে বই পড়বা, সাম্যাবস্থা পড়ার দরকার নেই। ও, সাম্যাবস্থার কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো এখানে দিয়ে দেওয়া আছে, এগুলো পড়লেই হবে। ওকে, ঠিক আছে ভাইয়া। তো আগামী সেশনে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ওই দিন আমরা সাম্যাবস্থা শেষ করে ফেলবো, চেষ্টা করবো আর কি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।